কেউ আপনাকে ঠকিয়েছে, কিংবা কেউ আপনার ২ টাকার ক্ষতি করেছে, কিংবা কেউ আপনার সম্পর্কে মিথ্যা দুর্নাম করে বেড়াচ্ছে। এইরকম পরিস্থিতিতে আপনি কখনো সেই মানুষগুলোর কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে যাবেন না। কারণ সঠিক বিচার করার জন্য সৃষ্টিকর্তা রয়েছেন। মনে রাখবেন, ১০ জন মানুষের কাছে খারাপ হওয়ার চাইতে নিজের বিবেক এবং সৃষ্টিকর্তার কাছে ভালো হওয়াটা সবচাইতে বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যখন ভিডিও রেডি করতে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আজকে কতদিন পর ভিডিও রেডি করছি। তো একদম টানা ২টা সপ্তাহ কিন্তু গ্যাপ পড়ে গিয়েছে। তো মনে হচ্ছে কতদিন ভিডিও দেই না। সকালে নাস্তা বানানোর সময় যা ফ্রিজে থাকে, মাছ কিংবা মাংস যেগুলো রান্না করব, একটু মোটামুটি যেদিন বুঝতে পারি যে আজকে এই আইটেমগুলো রান্না করব, সেদিন দেখা যায় একটু সকাল সকাল বের করে রেখে দেই। এত সকাল থেকে কাজ শুরু করি, কিন্তু তারপরও যেন কাজ শেষ হতেই চায় না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আপনারা কিন্তু এখন খুব বেশি কিপটামি করেন, আপনারা একদমই লাইক দিতে চান না। আগে আমার ভিডিওতে এত পরিমাণে লাইক আসতো, তো সত্যিই এখন আপনারা খুব বেশি কিপটে হয়ে গিয়েছেন। এইটা কিন্তু কোনো আর্থিক কিপটামি না, এটা কিন্তু ভালোবাসার কিপটামি। আমি জানি আমাকে ভালোবাসা দিতে আপনারা একদমই কিপটামি করবেন না। সকালে ঘুম থেকে উঠেই যা কাজকর্ম থাকে কিচেনে তা করে নিয়েছি। এরপরে আমি রুটি বানানোর জন্য যে আটাটা, সেটাও সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন ডোটা সুন্দর করে তৈরি করে এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। অন্য সাইডে আমি কিন্তু আলুটাও সুন্দর করে কেটে রেখেছিলাম। তো আজকে আলু ভাজি আর রুটি বানাবো, সেই সাথে হচ্ছে ডিম পোস্টটাও করে নিব। ইদানিং এত পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে, যদিও আমি ২ সপ্তাহ ধরে কিন্তু রুটির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর পরোটা খাওয়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি। তবে সেদিন হুট করে রাতের বেলায় পরোটা খেয়ে নিয়েছিলাম বাচ্চাদের আবদারে পরোটা বানাতে গিয়ে। তো সেদিন থেকেই দেখলাম যে প্রবলেমটা বেশি হচ্ছে আমার। দেখবেন, আমাদের যখন যেই অসুখটা হয়, তখন মনে হয় এর চাইতে মনে হয় জটিল কোনো অসুখ আল্লাহ পৃথিবীতে দেয়নি। তখন মনে হয় এইটাই মনে হয় সবচাইতে কঠিন রোগ। এখন দেখা যাবে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে, আর এই গরমের দিনে কিন্তু রুটি খেতে একদমই ভালো লাগে না। তো আমার তো ইচ্ছে করে এই গরমের সময় একটু পান্তা ভাত খেতে। তবে ওই যে আমার যে একটু ঠান্ডার সমস্যা, এই জন্য কিন্তু চাইলেও খুব ঘন ঘন পান্তা ভাতটা খাওয়া যায় না। তো এদিকে হচ্ছে আলু ভাজিটা হয়ে গিয়েছে, রুটিও হয়ে গিয়েছে। তো বাচ্চারা তো সকাল সকাল উঠতে চায় না, ছোটজন উঠলেও কিন্তু দেখা যায় সারিকা উঠতে চায় না। তো সকাল সকাল যেহেতু নাস্তা বানানো হয়, এদিকে কিন্তু রুটি কিংবা পরোটা এগুলো ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য হটপটে রেখে দিয়েছি। এখন আমি আর সারিকার বাবাই কিন্তু নাস্তাটা করে নিব। তো হটপটটা আমি কিন্তু গত বছর হাত থেকে ফেলে দিয়েছিলাম, যার কারণে দেখলাম যে একটা সাইড একটু ফাঁপা রয়েছে। যদিও আমার হটপট খুব একটা লাগে না, তবে এখন মনে হচ্ছে রুটি কিংবা পরোটার জন্য লাগবে। তো এইদিকে নাস্তা করতে করতে আমি কিন্তু রান্নাঘরে এখানে পায়েস বসিয়ে গিয়েছিলাম। তো ইজান কিন্তু দেখা যায় রুটির সাথে একটু পায়েস কিংবা সুজি হলে খেতে পছন্দ করে। দেখতে দেখতে কিন্তু রোজা একদম চলে আসলো, খুব বেশি একটা সময় কিন্তু নেই। রোজার মাসটা এত বেশি ভালো লাগে, মনে হচ্ছে এখন থেকে কেমন যেন একটা পবিত্রতা ভাব চারিদিকে। সত্যিই অনেক ভালো লাগে। এর মধ্যে বাচ্চাদেরকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। তো ইজান তো দেখা যায় সারিকার আগে উঠে। সারিকাকে ঘুম থেকে একদমই উঠা যায় না, এত পরিমাণে ডাকাডাকি করতে হয় যেটা আসলে কি বলবো। তো আমি মাঝে মাঝে সারিকাকে মজা করে বলি যে আমার ডাকে কিন্তু এলাকার মানুষ উঠে যাবে, কিন্তু তুমি উঠো না। তো এটা শুনেও আবার হাসে। তো আসলে বাচ্চাদের ঘুম এক এক সময় এক এক রকম থাকে। যখন বাচ্চারা খুব বেশি ছোট থাকে, মায়েরা চায় এখন একটু ঘুমিয়ে থাক, তখনই তারা ঘুমাবে না। আর বড় হওয়ার সাথে সাথেই যখন ঘুম থেকে ওঠা প্রয়োজন, তখনই তাদের ঘুমটা বেশি হয়ে যায়। তো এইদিকে কিন্তু আমি হচ্ছে ড্রয়িং রুমটা আপনাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এত পরিমাণে ধুলা যেটা আপনাদেরকে বলে প্রকাশ করাতে পারবো না। যেহেতু আমাদের বাসার সামনে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন একটা বিল্ডিং হচ্ছে। তো যার কারণে কিন্তু আসলে ধুলাবালির পরিমাণটা আরও বেশি। পেছনে কিন্তু আমাদের একটা মিল কারখানা আছে, সেই সাথে আবার কনস্ট্রাকশনের কাজ, সেই সাথে এখন কিন্তু এমনিতেই বাতাসে প্রচুর ধুলাবালি। তো সব কিছু মিলিয়ে আসলে বাসার যে অবস্থা বলার বাইরে। সকালে যদি ফার্নিচার ক্লিন করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে একদম দুপুর হতে হতেই সব মনে হবে একদম পাউডার ছিটিয়ে রেখেছি।
তো পাউডার ছিটালেও মনে হয় এমনটা হয় না যে পরিমাণে ধুলা আসলে হচ্ছে। তো এত পরিমাণে কি আসলে মুছে পারা যায় বলেন? কোনো একটা ভিডিওতে কোনো একজন আপু আমার পুরো ড্রয়িং রুমটা দেখতে চেয়েছিলেন। তো আসলে আমার ড্রয়িং রুম খুব একটা স্পেশাল করে কিংবা আহামরি করে গুছানো থাকে না। খুব সিম্পলি আছে। কারণ যেহেতু আমার ছেলে অনেক ছোট, আমি চাইলেও গুছিয়ে রাখতে পারবো না। আর এই যে অর্গানাইজারটা নতুন বানানো হয়েছে আমার বিজনেসের কাজের জন্য। তো ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমার ড্রয়িং রুমে আমি অনেক বেশি শোপিস দিয়ে কিংবা অনেক বেশি অর্গানাইজ করে কিন্তু রাখতে পারি না। এর মধ্যে সারিকার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকে আমি ওকে নুডলস করে দিয়েছি আর এটা ডিম পোচ করে দিলাম। কয়েকদিন আগেই কিন্তু এই গুড়গুলো এসেছে, তবে আমার একদমই ওপেন করা হয়নি। আর এটা আপনাদের সাথে আমার শেয়ার করাও হয়নি, যেহেতু আমার ব্লগ ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো আমি কিন্তু প্রত্যেক বছর একদম এই গুড়গুলো সংরক্ষণ করি। একদম পিওর গুড়, একদম খাঁটি। তো সারা বছরের জন্যই আমি দেখা যায় ফ্রিজে রেখে দেই। তো আমাদের এলাকায় কিন্তু এই লিকুইড যে গুড়টা দেখছেন, এটাকে আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের একদম আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে লালি বলে। আমি এটার জন্য পাগল, আমার এত পছন্দ যেটা আসলে বলার বাইরে। তো আমার কাছে কিন্তু গুড়ের চা খেতে এই শীতকালেই ভালো লাগে, সারা বছর ভালো লাগে না। তবে দেখা যায় গুড়ের চা হুটহাট যদি কখনো খেতে মন চায় কিংবা কখনো যদি গুড়ের পায়েস কিংবা পিঠা খাওয়ার ইচ্ছে হয়, এই জন্যই কিন্তু আসলে রাখা। আর এই যে লিকুইড যেটা, সেটা কিন্তু আমি দেখা যায় যে চিতই পিঠা দিয়ে অনেক সময় রুটি দিয়ে খাই। তো এখানে টোটাল কিন্তু 12 কেজি গুড় ছিল। তো অর্ধেকটা কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে গিয়েছে। এই যে বড় যে ইয়াটা, ওটা কিন্তু অর্ধেকটা আমার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো আসলে শীতকালে গুড় খেতে ভালোই লাগে। আর এই গুড়টা একদম অথেন্টিক, একদম সারাটা বছর রাখা যায়, কিছুই হয় না। সারিকার বাবার পরিচিত একজন আছে, তো উনাকেই প্রতি বছর বলা হয়। আর উনিই কিন্তু গুড়গুলো ম্যানেজ করে দেয়। উনি যেহেতু গুড়ের বিজনেস করে, তা একদম পিওর যে খাঁটি গুড়টা সেটাই কিন্তু আসলে পাওয়া যায়। তো এখান থেকে 2 কেজি গুড় আমি আমার খুব কাছের একজন মানুষকে দিব, আর বাদ বাকিগুলো আমার নিজের জন্য রেখে দিব। তো প্রতি বছর এভাবে আমার সংরক্ষণ করা হয়। মাঝে মাঝে আমার শাশুড়ি মাকেও দেয়া হয়। তো এখন হচ্ছে আমি এইটার লোভ সামলাতে না পেরে সাথে সাথেই কিন্তু বললাম যে না, আমি এটা 2-3 চামচ খাবো। তো সত্যি এত পছন্দ আমার। তো গুড়গুলো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, আপাতত ফ্রিজে সংরক্ষণ করিনি, বাইরে রেখে দিয়েছিলাম। তো এখন সোজাসুজি চলে এসেছি কিচেনে। এখন হচ্ছে আমি রান্না করব দুপুরে। তো এদিকে হচ্ছে আমি একটা মিক্সড সবজি করব, এই জন্য এটাকে পানিতে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিব। আজকে বোয়াল মাছটা রান্না করব। তো আজকে আমি 2 দিনের জন্য রান্না করব। তো এই জন্যই হচ্ছে রান্নাবান্না একটু বেশি করেই করে নিব। এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের যে ইউটিউবার আপু আছে, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু। তো সালমা আপু কিন্তু একটা নতুন বিজনেস শুরু করছে মেয়েদের জুয়েলারি নিয়ে, ঘড়ি নিয়ে। মানে মেয়েদের সাজগোজের বিভিন্ন আইটেম কিন্তু আপুর কাছে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আপুর চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন। আমি আশা করছি আপনাদের পছন্দ হবে। আর আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। আপুর এই পথ যেন অনেক সহজ হয়ে যায়। মাছগুলো আমি ভেজে নিয়েছি, অন্যদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এখন মাছটা রান্না করব। তার জন্য পেঁয়াজটা ভেজে নিব লবণ দিয়ে, এরপরে হচ্ছে বাদবাকি মশলাগুলো দিয়ে নিব। আমরা যারা এখানে ইউটিউবে কাজ করি কিংবা যারাই আমরা বিজনেস শুরু করেছি, তো আমার মনে হয় না যে এখানে কেউ আসলে আর্থিকভাবে অসচ্ছল। সবাই আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল আছে, নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ভালো আছে। তবে সবাই চায় যে আমি আমার জায়গা থেকে নিজে থেকে কিছু করি ঘরে বসে। তো এরকম একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু সকলের আমাদের নিজ নিজ জায়গা থেকে একটা প্রচেষ্টা। তো আপনাদের সকলের কাছেই কিন্তু আমরা দোয়া প্রার্থী। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো এর মধ্যে কিন্তু আমি মাছের যে মশলাটা সেটা কষিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো আমি দিয়ে নিলাম। তো বোয়াল মাছটা আমার বেশিরভাগ সময় কিন্তু না ভেজেই রান্না করা হয়, তবে আজকে কি মনে হলো যে একটু হালকা ভেজে নিই। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছিল সেই পর্যায়ে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। এরপরেই কিন্তু মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি যে ডালটা সেদ্ধ করেছি সেটা দিয়ে একটা রেসিপি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মাছে আমি এখানে ভাজা জিরার গুঁড়া, একদম বাসায় যেটা আমি করি, তো সেই ভাজা জিরার গুঁড়াটা এবং হচ্ছে সেই সাথে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব। এরপরেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো।
অন্য সাইডে আমি এখানে সিমের বিচি দিয়ে ডাল রান্না করব। তো সিমের বিচি আমার খুব ভালো লাগে, তবে এটা আসলে খুব একটা আমাদের বাসায় আনা হয় না। তো অনেকে মাংস দিয়ে খায়, কেউ মাছ দিয়ে খায়। আমার মনে হলো আজকে একটু ডাল দিয়ে রান্না করি। তো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আর এদিকে কিন্তু আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। মাছটা যে কি টেস্ট হয়েছিল আজকে। মাঝে মাঝে দেখবেন হাতের রান্না খুব বেশি ভালো হয়, মাঝে মাঝে দেখবেন যে মোটামুটি হয়। এক এক দিন দেখবেন হাতের রান্না এক এক রকম হয়। তো আমার কাছে মনে হয় যেদিন আমি ভিডিও করি সেদিন একটু বেশি মনোযোগ দিয়ে রান্নাবান্না করি। কেন এটা মনে হয় আমি জানি না। তো যাই হোক, এরপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম তেলের মধ্যে। এরপরে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি বাদাম বাটাটাও অ্যাড করেছিলাম, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে। এরপরে হলুদের গুঁড়া, লবণ। তো সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সবজিটা দিয়েছি। অন্য সাইডে আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, একটা ডিম দিয়ে দিব, সেই সাথে হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিব। আমি আজকে রেসিপিটা শেয়ার করছি, আমার খুব পছন্দের একজন ইউটিউবার আপু আছে, মুক্তি আপু। তো ওনার রেসিপিতেই কিন্তু আমি আজকে রেসিপিটা শেয়ার করছি। মুক্তি আপুর প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লাগে। আমি নিজেও কিন্তু দেখবেন খুব বেশি হেবিচেবি রান্নার রেসিপিতে যায় না, খুব ঝটপট যেগুলো হয় একদম সোজা সেগুলোই কিন্তু রান্না করি। আমার খুব বেশি স্টেপ বাই স্টেপ ঝামেলাকর রান্নার রেসিপিগুলো ভালো লাগে না। তো আপুর রান্নাগুলো আমার সবসময় সহজ মনে হয়। তো কোনো কিছুতে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই রেসিপিটা ট্রাই করব, তখন কিন্তু আমি আপুর রেসিপি ট্রাই করি। তো আপু কখনোই হয়তো আমার ভিডিও দেখবে না, কিন্তু আমি কিন্তু আপুর অনেক বড় একজন ফ্যান। তো দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়ে এখানে বাগার দিয়ে দিলাম। সবজিটা খেতে অসম্ভব রকমের টেস্ট হয়েছিল। আপনারা চাইলে এই রেসিপিতে কিন্তু করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরপরে রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আজকে রান্না করতে অনেক সময় লেগে গিয়েছিল, যেহেতু বাসার কিছু কাজ করেছিলাম। তো 2টা পার হয়ে গিয়েছে, তবে এর মধ্যে সারিকার বাবাও চলে এসেছে। তো আর যাই হোক, আমার কিন্তু 2টার মধ্যেই খাবার দিতে হয়, যেহেতু 3টা পর্যন্ত সারিকার বাবা বাসায় থাকে। এর মধ্যে ওকে দুপুরে খাবারটা আসলে পরিবেশন করতে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ইছানকে ঘুম দিয়ে দিয়েছি। আর ইছানকে ঘুম দেওয়া মানে হচ্ছে আমার হাতের যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলা। তো বেশ কিছু পরিমাণে আজকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখন একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু সারিকাও চলে এসেছে স্কুল থেকে। তো ওকে আমি বলছিলাম যে একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। তো স্কুল থেকে আসার পরে একটু ঝিমাবে আধা ঘন্টা ধরে, এটা ওর অভ্যাস। তো আমি বলছিলাম যে এত না ঝিমিয়ে আমার সাথে কাপড় ভাঁজ করো। তো এটা শুনেও দেখছি ও আরও ঝিমাচ্ছে, বলছে এর চাইতে আমার ভাত খাওয়াই ভালো। এই বেডশিটগুলো মাঝে কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমি যেখান থেকে নিয়ে আসি। তো অনেক আপুদের কিন্তু অর্ডার ছিল, তো সেগুলোই আজকে আমি পার্সেল রেডি করে নিচ্ছি। তবে এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে। অনেক আপুদেরকে না বলেছিলাম, তবে সব আপুদের কথা মনে নেই। যেসব আপুরা একদম রেগুলার কাস্টমার সেসব আপুদেরকেই কিন্তু এনে দিয়েছি। তো যারা অর্ডার করেছিলেন তারা কিন্তু এখন আবারও অর্ডার করতে পারেন। এগুলো কিন্তু এখন এনে দেওয়া যাবে। তো এখানে হচ্ছে সাদার মধ্যে একটা বেগুনি ছিল, আর একটা হচ্ছে সাদার মধ্যে লাল ছিল। তো সেই দুটাই কিন্তু আমি এখানে রেডি করছিলাম। বেশ কিছু অর্ডারের প্রোডাক্ট আবারও আসবে, তো এই জন্য আপনাদের যাদের প্রয়োজন কয়েকদিনের মধ্যেই জানাবেন। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। তো এর মধ্যে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সারিকার বাবা অফিস থেকে চলে এসেছে। আর সারিকার বাবা অফিস থেকে আসা মানে কোনো কিছু না করে ইছানের সাথে আগে খেলতে হবে। তো এখানে হচ্ছে বাপ বেটা মিলে ব্যাট বল খেলছে, আর দেখেন একদম ছক্কাই ছক্কা। তো ইছান এখানে খেলছিল, আমি আর সারিকা কিন্তু খুব বেশি ওকে ইন্সপায়ার করছিলাম। তো ভালো লাগছিল, ও খুব বেশি খুশি হচ্ছিল। আমরা যেহেতু বলছিলাম যে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে, আর খেলতে খেলতে একদম ঘেমে গিয়েছে, পরে ওকে একদম চেঞ্জ করে দিতে হয়েছিল সব কিছুই। আজকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দেবো এই জন্য। তো দেখলাম যে সারিকার বাবা সেই মুহূর্তেই কিন্তু বাইরে থেকে বার্গার নিয়ে এসেছে। তো যার কারণে আমি 3 পিস ভেজে নিয়েছিলাম, বাদ বাকিটা রেখে দিয়েছি বক্সে, যে অন্য একদিন নাস্তা করে দেয়া যাবে। আমার গত ভিডিওতে সিকান্দার আলী আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু কেমন আছো, সপ্তাহে একটা লাইফস্টাইল ভিডিও দাও, এতে আমাদের পেট ভরে না, মনে হয় সপ্তাহে বৃহস্পতিবার 2টো হলে ভালো হতো, 2 দিন দেখতে পারতাম তোমার ভিডিও। আর সত্যি আপু একদম ঠিক বলেছ। তো আসলে আমার নিজের জায়গা থেকেও খারাপ লাগে যে একটা সময় একদিন পর পর ভিডিও দিতাম, এখন কিন্তু আম্মাও বকাঝকা করে। তো আসলে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু সমস্যা যায়। তো আসলে সব কিছু মিলিয়ে আমি 1-2টা সপ্তাহ খুব ঝামেলায় ছিলাম।
তো কোনো একটা ভিডিওতে শেয়ার করব। সবাই দোয়া রাখবেন। সবশেষে এটাই বলবো, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমার মায়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া রাখবেন। আমার মাকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখেন। তো আজকে নাস্তা খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।